জয় গুরু, জয় নিতাই। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ঈশ্বর দর্শনের পথে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যে 7খানা এপিসোডের আলোচনা হয়েছে, বা 7 দিন বসা হয়েছে। যাই হোক, আপনাদের আশীর্বাদে এই যে বসতে পারছি, এটাই অনেক। তার কারণ সবার ইচ্ছা, সবার আশীর্বাদ, এটা না হলে এখানেও সেই বসতে বিভিন্ন বাধা তো আসেই। সেই বাধাকে অতিক্রম আপনাদের আশীর্বাদের ফলেই সেটা আমার পক্ষে সহজ হয়ে উঠছে হয়তো। তাই বলে হয়তো এটা বলতে পারবো না যদি কোনোদিন বসতে না পারি আপনাদের আশীর্বাদ নেই। তাই বলে রাখি যে আমরা সব থেকে বড় কথা, আপনাদের যে শোনা বা আপনাদের যে কমেন্ট বা আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, সেই যে আপনাদের একটা ফোন কল, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনাদের এই 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 শোনার উপর বা আপনাদের এই জানার উপর বা আপনাদের এই জ্ঞানের উপর বা আমার যদি কিছু জানার থাকে, মানে আপনাদেরকে যদি কিছু জানানোর থাকে, তাহলেও এটার উপরেই কিন্তু নির্ভর করে আলোচনা। আলোচনা একটা কত ভালো হবে বা কতদূর প্রভাব বিস্তার করবে, সেটা কিন্তু নির্ভর করে। যাই হোক, আমি ভণিতায় বেশি যাব না, আমি আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনায় চলছিলাম শ্রী শ্রী কথামৃতের এমন একটা জায়গায় যেখানে মাস্টার মহাশয় ঠাকুরের ঘরে প্রবেশ করেছেন এবং বৃন্দেজি তাকে এমনভাবে আচরণটা দেখিয়েছেন যে ঠাকুর যেন একদম পুরো নিজের লোক। ওটা কোনো ফ্যাক্টর নয় যে ঠাকুর মানে ওই তোমাকে অনেক পারমিশন নিয়ে টিয়ে ঢুকতে হবে, মানে নিয়মের বাহারটা আর কি নেই। বিন্দেজি যিনি সেখানে হয়তো কোনো কাজকর্ম করেন, তার সাথে ঠাকুরের এত মানে গভীর আতিথেয়তার সম্বন্ধ, যেন বৃন্দেজি মনে করছেন ঠাকুর আমার ছেলে। ঠাকুরের ঘরে ঢুকলে তোমার আবার কি হবে হে, আমি যা বলে দিচ্ছি করো তো বাবু, শিগগির যাও, ঢুকে যাও। সুতরাং এই যে একটা ঠাকুরের সঙ্গে বৃন্দেজির এমন একটা সম্বন্ধ, এবং মাস্টারকে বারবার অবাক করছে। প্রথমত ঠাকুরের কথা মাস্টারকে অবাক করেছে, এমন কথা তিনি আগে শোনেননি। দ্বিতীয়ত ছেলেদের ওইভাবে বসা, যে তীর্থের আগমন, মাস্টারকে দ্বিতীয়বার অবাক করেছে যে মাস্টার এসে গেছেন, তথাপি কেউ তাকাচ্ছে না। সবাই এক মনোযোগ দিয়ে সেই চাতকের মতন জলপান করার মতন যেন কি যেন খেয়ে যাচ্ছে। মাস্টার উপলব্ধি করলেন সর্বতীর্থের সমাগম হয়েছে, দ্বিতীয়বার অবাক হয়ে গেলেন। তৃতীয়বার যখন বৃন্দেজির সঙ্গে কথা হচ্ছে, যে একটা বাড়ির কাজের চাকর, মানে তার সাথে কি আতিথেয়তার সম্বন্ধ হলে যে তাকে পারমিশন নিতে হয় না, যে যাও তুমি চলে যাও, তিনি আদেশ দিয়ে দিচ্ছেন তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই, যেন আগের থেকে সব মানে প্ল্যান ফিট করে রাখা আছে, যে ও কোনো ব্যাপার না। 3 নম্বর। 4 নম্বর, যে এই যে সন্ধ্যা করবে, তিনি জিজ্ঞাসা করছেন মাস্টার, যে ইনি কি এখন সন্ধ্যা করবেন? মানে বৃন্দেজি জানে যে কেউ আসলে ঠাকুরের অত সন্ধ্যা টন্ধ্যা আর থাকে না, ও চলে যায়। যেমন আমাদের, আমি বলেছিলাম আলোচনায় প্রসঙ্গে, যে এই স্থিতিতে আসলে, এমন একটা স্থিতিতে যে সময় ঈশ্বর দর্শন হয়ে যায় বা ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়, যে সেই রকম একটা স্থিতিতে আসলে আর এই সন্ধে জপ, এই তপ, এগুলো আর কিছু ভালো লাগে না। ঠিক সেই মুহূর্তে আর থাকেও না, মানে জপ তখন আর নিয়ম করে থাকে না, এমন জপ থাকে যে সেই শ্বাসে শ্বাসে জপ চলে, সারা দিনই তার জপ চলছে, ওই সংখ্যা রেখে আর কিছু হয় না। হ্যাঁ, আমরা করি বটে সংখ্যা রেখে, করতে দেখি যে এই সংখ্যা রেখে জপ করছেন বা ওই সংখ্যা রেখে, কিন্তু সত্যি কথা বলতে গীতায় একটা জায়গায় বলা আছে, গীতা বলছেন 6ষ্ঠ অধ্যায়, একটা জায়গায় বলতে 6ষ্ঠ অধ্যায় বলা আছে যে নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। তুমি যোগী হতে চাও, যোগী, কর্মযোগী হোক, জ্ঞানযোগী হোক বা ভক্তিযোগী হোক, যোগী মানেই তো যোগ। ঈশ্বরের সাথে আমার যোগ ছিল, আছে, থাকবে। নতুন করে সম্বন্ধ স্থাপন করার কিছু নেই। তাহলে সেই যোগী তুমি যদি হতে চাও, ঈশ্বরের সাথে যদি যোগে যেতে চাও, হুম, সেই যোগে যদি তুমি যেতে চাও, তাহলে তোমাকে সংকল্প ত্যাগ করতে হবে। নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। কেউ কোনোদিন সংকল্প করে যোগী হতে পারে না, সংকল্প ত্যাগ না হলে যোগী হয় না। কোন সংকল্প, কিভাবে সংকল্প? এই যে আমি একটা আহ, সংকল্প করে জব করছি, এই ধরুন এতটা জব করলাম, তারপরে আমার যোগ তো কেটে গেল,
তাহলে সংকল্প ত্যাগ না করলে কোনোদিন যোগী হতে পারে না। হ্যাঁ, প্রথম প্রথম সংকল্প করতে হয় বটে, কিন্তু আমি এখন প্রথমের আলোচনা করছি না, আমি আলোচনা করছি ঠাকুরের সেই স্থিতির যেখানে কিন্তু আর কোনো সংকল্প খাটে না, সেখানে সারা দিন অনবরত সেই অবিচ্ছিন্ন তৈল ধারাবত, সেই যোগ। বিশ্ব মাঝে যোগে যেথায় বিহর, সেইখানে যোগ তোমার সাথে আমারও, রবীন্দ্রনাথ লিখছেন। সেই যোগ আজকে এমন যোগে চলে গেছে যেখানে আর সংকল্প এইসব মানে সংখ্যা ধরে এইসব হয় না এখন। মানে सांसों की माला पे सिमरू में तेरा नाम, শ্বাসে শ্বাসে। হ্যাঁ, তো এমন একটা জায়গায় চলে গেছেন যেখানে আর সন্ধে টন্ধের অত মানে ভক্ত এসেছে, সেই ভক্তকে বসিয়ে রেখে আমি সন্ধে করব বা আমি জপ করব এইসবের কোনো প্রশ্নই ঠাকুরের কাছে নেই। ঠাকুর যেন সেই মানে সেই মানে দেওয়ার জন্য পাগল, যে ভক্তটা যদি চলে যায় আর পাবে না, কারণ তিনি জানতে পেরে গেছেন যে যা তার কাছে আছে তার জগতে কারোর কাছে নাই। এটা ঠাকুর বুঝতে পেরে গেছেন, যা আমার কাছে আছে এটা বোধহয় আর কারোর কাছে নেই, কেউ হয়তো এটা দিতে পারবে না। তাই আমার কাছ থেকে যদি সে 10 মিনিট হলেও সে যদি চলে যায়, তাহলে কিন্তু আর তাকে ফেরানো যাবে না। ওই 10টা মিনিট সময়টা নষ্ট হয়ে গেল। সময়ের মূল্য ঠাকুর খুব ভালো বোঝেন, যে জীবন একটা পাওয়া গেছে, এই একটা জীবনে যা করার করে নিতে হবে, যেটুকু করার করে নিতে হবে, যেটুকু যতজনকে দেওয়ার দিয়ে নিতে হবে, আর সময় পাওয়া যাবে না। কে না জানে কখন কার সময় এসে যায়। তাই ঠাকুর কাউকে এরকম অপেক্ষা করিয়ে বসিয়ে রাখাতেন না, যে হ্যাঁ তুমি বসে থাকো বাবা 5 ঘন্টা 6 ঘন্টা তারপরে আমি বেরোবো, এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে তিনি এসেছেন, তিনি ঠাকুর বুঝতেন যে তিনি যদি সংসারের চাপে তো মানুষ আসে, অনেক সংসারের চাপ কাটিয়ে তারপরে সে একটুখানি আসে এখানে এসে, একটুখানি আমার সঙ্গে একটু আলোচনার জন্য তো আসে, আমাকে একটু দেখতে আসে, তা আমার সঙ্গে দুটো কথা শুনতে আসে। তাহলে সে তার সংসারের সময় থেকে কথা শুনতে এত দূর আসলো, আর আমি এখানে বসে থেকে তাকে অপেক্ষা করাবো? অনেক সময় গুরুদেব অপেক্ষা করান, তার ধৈর্যের পরীক্ষা দেখেন, কিন্তু প্রথম দিন কিসের পরীক্ষা? সে পড়াশোনাই জানে না, কিসের পরীক্ষা? আগে তো তাকে শেখাতে হবে, তারপরে তো পরীক্ষা। তাই ঠাকুর পাগল হয়ে উঠতেন যে কখন তাকে বলবো, কখন সে পাবে, হয়তো এই একটা কথাতেই তার জীবন বদলে যাবে, তার মোড় ফিরে যেতে পারে, সে তার পিতৃ পরিচয় পেয়ে বাপের কাছে ফিরে যেতে পারে। এই কথাটা বৃন্দেজি জানতেন, যে ঠাকুরের স্বভাব চরিত্র আচার আচরণ কেমন, তাই বোধহয় মাস্টারকে আটকাননি, যে তুমি চলে যাও বাপু, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, বেশি দেরি করো না। যাই হোক, মাস্টার, এগুলো আমাদের আলোচনা হয়ে গিয়েছেন। তো মাস্টার আর ঢুকেছেন, ঘরের মধ্যে ঢুকে নিচে বসেছেন এবং সিধুও বসেছে। এবার ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো, কি করো, বড়নগরে কি করতে এসেছো? আর এই কথাগুলো বলতে বলতে ঠাকুর যেন অন্যমনস্ক হচ্ছেন। আমি আগের দিন আলোচনা করেছি এই পর্যন্ত, যে এটা অন্য মনস্কটা নয়, ওটাই ঠাকুরের মনস্ক। ঠাকুর ওই যে অন্য জায়গায় চলে যাচ্ছেন, ওটাই ঠাকুর সারাদিন করেন, তাই ঠাকুর অন্য জায়গায় চলে যাচ্ছেন। বরং ওই তুমি কোথা থেকে এসেছো, কি করো, বড়নগরে কি করতে এসেছো, এইসব কথা ঠাকুর বলেন না। তাহলে বলছেন কেন? কারণ যারা এসেছেন তারা ভদ্রলোক, তারা ভদ্রতার খাতির। তার ঠাকুর কি অভদ্রলোক? না। আসল কথা, ওই কথাগুলো না বললে কি অভদ্রতার পরিচয়? না, তাও নয়। তাহলে একটা সামান্য কথা ভদ্রতার খাতিরে তাকে জিজ্ঞাসা করা, ব্যাস, আর কিছু না, একটা শালীনতার খাতিরে তাকে জিজ্ঞাসা করা। ঠাকুরের এসব কথা বলতে ভালো লাগে না, ভালো লাগে না বলেই তার মন অন্য জায়গায় চলে যাচ্ছে। কোথায় থাকো, কি করো, বড়নগরে কি করতে এসেছো, এইসব কথার সঙ্গে ঠাকুরের কোনো লেনদেন নেই। ঠাকুর কি করবেন এগুলো জেনে? ঠাকুর যে স্থিতিতে চলে গেছে, সেই স্থিতিতে পাগলামি, ব্যাকুলতা, আকুলতা, মায়ের জন্য পাগল সে, সে কেন এইসব কথা জিজ্ঞাসা করবে? গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনবে, কবে মহাপ্রভু বলে গেছেন? আর ঠাকুরের যে স্থিতি, সেই স্থিতিতে এইসব থাকবে? ভক্ত আসলে ভক্তের সঙ্গে অন্য ব্যাপার, ভক্তের সঙ্গে দু চার কথা হয়তো বলাও যায়, তথাপিও বলতে কষ্ট হয়, তবুও বলা যায়। কিন্তু মাস্টার তো আর ভক্ত হিসেবে আসেন না, মাস্টার তো সংসারী ব্যক্তি, তার সঙ্গে আবার এসব কথা কিসে? কিন্তু যেহেতু একটা পড়াশোনা জানা লোক এসেছেন, এবং তাকে তিনি মাস্টার, এবং তার একটা শালীনতা বোধ থাকবে,
যে আমি গেলাম, আমাকে এইসব কোনো কিছু জিজ্ঞাসা করলেন না? তাই আগে একটুখানি জিজ্ঞাসা করে নিচ্ছেন, কিন্তু জিজ্ঞাসা করতে গিয়েও কি ঠাকুর মন দিতে পারছেন? মন দিতে পারছেন, এই কথাটা কিন্তু মাস্টার ফলো করলেন, লক্ষ্য করলেন ব্যাপারটা। তাহলে মাস্টারের এটা আর একটা অবাক হওয়ার কারণ, যে লোকটাকে দেখছি আমার সঙ্গে এই কথা বলছে, কিন্তু হট করে অন্য মনস্ক হয়ে যাচ্ছে। কোন মনস্ক, কোন জায়গায় যাচ্ছে সে, কার কথা চিন্তা করছে? আমি বলেছি আগের দিন, ঠাকুরকে হয়তো মা বারণ করছে, তুই বলিস না, তুই সংসারের কথা বলিস না মাস্টারকে, কারণ এইটুকু সময়ের মধ্যে তোর যদি প্রাণ চলে যায়, তুই ওকে ওই একটা বাক্য বললে ঈশ্বরীয় বাক্য বল। মায়ের সঙ্গে কথোপকথন হয়ে যাচ্ছে, তার মধ্যেই মাস্টার এই ব্যাপারটা ফলো করছেন, যে কার সাথে কথা বলছেন, কি হট করে অন্য মনস্ক কেন হয়ে যাচ্ছেন। তাহলে কি মা তাকে বারণ করছেন যে তুই এই কথা বলিস না? কি অসাধারণ ভাব বিনিময় চলছে ঠাকুরের সঙ্গে, মায়ের সঙ্গে এবং মাস্টারের সঙ্গে। অসাধারণ ভাব বিনিময়। মাস্টার অবাক হয়ে যাচ্ছেন, পরে পর অবাক হচ্ছেন, এক একটা ঘটনার পর পর মুহূর্তে অবাক হচ্ছেন, একই দিনে এসে তিনি বারবার অবাক হচ্ছেন। প্রথমে বললাম তার ওই জায়গাটায় অবাক হওয়া, যে প্রথমেই এসে ঠাকুরের মুখ থেকে এমন কথা শুনছেন যা চারিদিকে তিনি অনেক গুরু সঙ্গ করেছেন, হয়তো কারোর সঙ্গে এই কথা পাননি, যে এমন চেতনার কথা। সব জায়গায় তো লীলা কথা শোনা হয়, সব জায়গায় তো বইয়ে যা আছে সেই কথা শোনায়, কিন্তু এ তো বইয়ের কথা নয়, এ তো বই মুখস্থ করা কথা না, এ তো জীবনের সঙ্গে চলার পথের কথা, জীবনের সঙ্গে প্র্যাকটিক্যাল বাস্তবতার কথা। অসাধারণ ভাবে তিনি শুনছেন, অবাক হয়ে গেলেন প্রথমে। তারপরে তীর্থ ছেলেদের বসা, তাদের মানে পাঠ শুনতে এসে কিভাবে পাঠ শুনবো, কি ঢঙে বসবো, এই বসার ধরন দেখে তিনি অবাক হয়ে গেলেন, কেউ মাথা ঘুরাচ্ছে না। দ্বিতীয়বার অবাক হলেন। তৃতীয়বার একটা বৃন্দেজি, যে চাকর, সেই চাকর মানে বাড়িতে কাজের লোক, তার সঙ্গে এমন আতিথেয়তা, মানে সে জেনে গেছে ঠাকুরকে। মাস্টার তৃতীয়বার অবাক হয়ে গেলেন, যে এটা কি করে সম্ভব, একদিনের মধ্যে কতগুলো পরিচয় তিনি পেয়ে যাচ্ছেন। চতুর্থত, সন্ধে পূজা জপ তপ কিছু করতে লাগছে না তার, তিনি আমার জন্য পাগল, প্রথম দিন এসেছি আমার জন্য পাগল। চতুর্থ, চতুর্থবার অবাক হলেন। এখন পঞ্চমবার অবাক হলেন, তার সঙ্গে যখন কথা বলছেন দেখছেন তিনি কোথায় অন্যমনস্ক হয়েছেন, বারবার যেন মায়ের সঙ্গে কার সঙ্গে কথা বলছেন, একটা ভাবু জগতে চলে যাচ্ছেন। ঠিক পরের লাইনে বলছেন যে মাঝে মাঝে যেন অন্যমনস্ক হচ্ছেন, পরে শুনিলেন এরই নাম ভাব। বোঝা গেল ভাব কাকে বলে? এরই নাম ভাব। এরই নাম ভাব। তিনি মায়ের সঙ্গে ভাব করছেন, ভাবের দর্শন হচ্ছে, ভাবের কথা হচ্ছে, ভাবের মধ্যে আলাপ বিনিময় হচ্ছে, ভাবের মধ্যে শাসন হচ্ছে। মা তাকে বারণ করছেন, মাস্টার কিছু দিনের জন্য যদি হয়, কিছু সময়ের জন্য যদি হয়, কিছু মুহূর্তের জন্য যদি হয়, তাহলে তুই তার সঙ্গে কেন গল্প করছিস? ঠাকুর বারবার অন্যমনস্ক হচ্ছেন। অন্যমনস্ক, এটা এটা অন্যমনস্ক না, এটাই মনস্ক ঠাকুরের, যে ওইখানে বারবার মনটা চলে যাচ্ছে, ওইখানে বারবার মনটা চলে, কারণ সারাদিন ওঠা বসা খাওয়া পড়া তো মায়ের সঙ্গে, বারবার মনে চলে যাচ্ছে ওই ভবতারিণী, ওই ভবতারিণী। কিরকম ভাবটা? যেন কেউ ছিপ হাতে ধরে মাছ ধরতে বসেছে, মাছ এসে টোপ খেতে থাকলে ফাতনা নড়ে, এবার যখন ওটা নড়ে, তার কারো চোখ কি আর অন্যদিকে যায়? তখন সে ব্যক্তি যেমন শশক ব্যস্ত হয়ে ছিপ হাতে নিয়ে ফাতনার দিকে এক দৃষ্টে মন চেয়ে বসে থাকে, কারোর সহিত কথা কয় না, এ ঠিক সেরূপ ভাব। মনটা যেন সেই এক জায়গায় সংলগ্ন হয়ে যাচ্ছে। হয়তো কথার যদি ঈশ্বরীয় কথা হয় তাহলে ঠিক আছে, কিন্তু যেহেতু সংসারী কথা হচ্ছে, তাই বারবার ওইদিকে মনটা চলে যাচ্ছে, বারবার ওইদিকে চলে যাচ্ছে, কারণ ঠাকুর এটা বলতে ইচ্ছা করছে না। ভদ্রতার খাতিরে, সমাজের দিকে তাকিয়ে, জীব শিক্ষার দিকে তাকিয়ে, লোক কল্যাণের, লোক শিক্ষার দিকে তাকিয়ে কিছু দুই একটা কথা বলতেও হয়। ঠাকুর শিক্ষা দিচ্ছেন যে দুই একটা মানে যতটুকু প্রয়োজন, মানে কেটে ছেটে যতটুকু বাদ দেওয়া যায় বাদ দিয়ে দাও, যেটুকু না নইলে নয় ততটুকু বলে ফেলে, ততটুকু। কিন্তু তথাপিও ঠাকুরের মন টেনে নিয়ে চলে যাচ্ছে। কি অসাধারণ! পরে শুনলেন ও দেখলেন যে ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়, কখনো কখনো তিনি একবার বাহ্য শূন্য হন। আসল কথা, মাস্টার হয়তো এটা দেখেছেন, কিন্তু আসল কথা ঠাকুরের এরকম বাহ্য শূন্য হওয়ার বা এই ভাবান্তর হওয়ার কোনো সময় থাকে না, যে সন্ধ্যার পরেই ঠাকুরের এরকম হয়, ব্যাপারটা এরকম নয়। সন্ধ্যার পর হয়তো হয়, কারণ সন্ধ্যা ঠিক ওই সময় সময় একটা আহ সময়কালীনটাই এমন, যে তার কথা মনে পড়বে সন্ধ্যাবেলায়। কিন্তু ঠাকুর আজকে আর ওই বেলা বুঝে আর তাকে মনে করা,
ঠাকুরের সকাল কি, দুপুর কি, সন্ধে কি, বিকেল কি, রাত কি, ভোর কি, গোধূলি কি, উষা কি, প্রত্যুষ কি, ও কোনো সময় ঠিক নেই। যখন চাইছেন তখন চলে যাচ্ছে, যখন চাইছেন তখন চলে যাচ্ছেন। মা যেন পাগল করে দিচ্ছে। এখন মাস্টার জিজ্ঞাসা করছেন, আমরা এগোই। মাস্টার জিজ্ঞাসা করছেন, আপনি এখন সন্ধ্যা করবেন? আচ্ছা, আহ, আমরা এখন আসি কেমন? ঠাকুর কি বললেন, ভাবস্থ, না, সন্ধ্যা, না না না, এমন কিছু নয়। ঠাকুর রুখে গেলেন। ঠাকুর রুখে গেলেন, থমকে গেলেন। কারণ সন্ধ্যা দিতে গিয়ে যে সময় চলে যাবে, মাস্টার যদি, সংসারের মানুষ তো অনেক সময় বাঁচিয়ে এসেছেন, এবার যদি আমি সন্ধ্যা দিতে দিতে তিনি যদি চলে যান, আর তো এই কথা কারোর কাছে পাবে না মাস্টার। এটা ঠাকুর বোঝেন যে সমাজে সব কথা আছে, ঈশ্বরীয় কথা আছে, লীলা কথা আছে, জ্ঞানের কথা আছে, সব কথা আছে, কিন্তু এই ঈশ্বর দর্শনের কথা, এই চেতনার কথা, এই ঈশ্বর প্রাপ্তির কথা, যে পথে ঠাকুর চলেছেন, এই কথা তো কোথাও পাবে না। তাহলে আমি যদি তাকে বসিয়ে রাখি, সেটা আমার দোষ হয়ে যাবে। ঠাকুর বুঝতে পারছেন, তাই বললেন, না না, সন্ধ্যা না, ও ঠিক আছে, এমন কিছু না, তা এমন কিছু না, মানে এখন এটা না করলেও চলে। ঠাকুর ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত দিয়ে দিলেন যে এখন স্থিতিটা যেখানে আমাকে রাখা হয়েছে, মা যেখানে রেখেছেন, সেখানে আর সন্ধে না করলেও চলে। মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, আমি আগে বলেছি যে এমন একটা স্থিতিতে মাধবেন্দ্র পুরীপাদ চলে গেলেন, তিনি কি বলছেন, হে সন্ধ্যা বন্দনম ভদ্রমস্তু ভবতে, তোমাদের কল্যাণ হোক। হে সন্ধ্যা বন্দন, তোমাদের কল্যাণ হোক, তোমাদের কল্যাণ হোক। ভো স্নানং, হে স্নান, স্নান দেব, তোমাকে প্রণাম, তোমাকে নমস্কার। হে তর্পণ বিধি দেব, পিতরশ্চ, যারা পিতৃলোকে থাকেন, আমি এখন আর এগুলোতে মন দিতে পারছি না। আমি এখন আর এগুলোতে মন দিতে পারছি না। কেন জানো? কারণ তোমাদের ওই নন্দনন্দন, তোমাদের ওই কেলে ছোঁড়া, সে আমার মনটাকে কেড়ে নিয়েছে। সে আর থাকতে দিচ্ছে না। সে আমার মনটাকে থাকতে দিচ্ছে না। আমাকে আর একটু সময় দিচ্ছে না এগুলো করার। আমার যেন আর ভালো লাগছে না। তাই হে সন্ধ্যা, হে বন্দন, হে স্নান, হে পূজা, হে জপ, হে আহ্নিক, হে তর্পণ, হে পিতৃলোকের সবাই, মানে তোমরা আমাকে ক্ষমা করো। ক্ষম্যতাং, তুমি আমাকে ক্ষমা করো। আমি পারলাম না, আমি পারছি না আর এগুলো করতে। আমার মন যেন এখন সর্বক্ষণ তাতে সংলগ্ন হয়ে গেছে। আবার নতুন করে পূজা কি? তখন আর মন চায় না। প্রেম হয়ে গেলে কি আর পূজা থাকে? ভালোবাসা হয়ে গেলে কি আর পূজা থাকে? একটা মেয়ে, আমি তো বলেছি, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছে, সে কি পূজা করতে যাবে ষোড়শ প্রচার পঞ্চপ্রচার থালা সাজিয়ে নিয়ে? মাকে বলবে, মা তুমি থালা সাজিয়ে দাও, আমি তাকে পূজা করতে যাব? এই জন্য রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান মানেই পূজা পর্যায়ের গান। প্রেমটাই পূজা। ঠাকুরেরও সেই দশা। তাই বলছেন, না, সন্ধ্যা, তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর আরো কিছু কথাবার্তা বললেন মাস্টারের সঙ্গে। পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করলেন। তাহলে এই যে কিছু কথাবার্তার পর মাস্টার বিদায় গ্রহণ করবেন, কারণ মাস্টারের একটা স্কুল আছে, পরের দিন আবার তাকে স্কুলে যেতে হবে। সকালবেলা উঠে স্কুলে যেতে হবে, দক্ষিণেশ্বর থেকে বাড়ি আসতে হবে, তারপরে খাওয়া দাওয়া শোয়া, তারপর নিজের কাজকর্ম থাকলে সেইগুলো করা, তারপরে আবার সকালবেলা ওঠা, স্কুল আছে, ডিউটি আছে। তাহলে মাস্টারের সময়ের মূল্য আছে, সেই সময়টুকু ঠাকুর অপচয় করলেন না। তিনি সন্ধ্যা দিয়ে যে ভক্তকে বসিয়ে রাখা করালেন, এটা কিন্তু তিনি করলেন না। তিনি নিজে একদম আচরণ করলেন, এবং তার জন্য কতখানি তিনি ব্যাকুল, এটাও কিন্তু তিনি দেখিয়ে দিলেন। এরপর কি হলো? এরপরে কিছু কথাবার্তা হলো, মাস্টার প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। ঠাকুর বললেন কি, আবার এসো কিন্তু। কি যেন আপনজন, কত যেন আপনজন, যে আবার এসো কিন্তু।
কোনো কথা না বলেই বলছেন আবার এসো। কিছু কথাবার্তা বলেছেন মাস্টারের সঙ্গে, তাকে উপদেশ কিছু করেছেন, দিয়ে বলছেন আবার এসো কিন্তু। মাস্টার ফিরবার সময় ভাবতে লাগলেন, এই সৌম্য কে? সৌম্য মানে সুন্দর। এই সুন্দর পুরুষটি কে, যার কাছে ফিরে যেতে ইচ্ছা করছে? এমন ভাবে তো কেউ বলে না আমার জন্য, এমন ভাবে তো পাগলের মতন কেউ ভাবিনি কখনো। তিনি চাইলেই জপে বসতে পারতেন, তিনি চাইলে সন্ধ্যা করতে পারতেন, যেগুলো সমাজে হয় আর কি। মাস্টার দেখে এসেছেন কিন্তু কিছু কিছু জিনিস, একবারে অজ্ঞ কিন্তু মাস্টার নন। কিন্তু তিনি দেখছেন যে এরকম না করে আমার জন্য পাগল হচ্ছে, আমার জন্য চিন্তা করছেন, আবার বলছেন এসো। আবার মাস্টারের মনও এমন যে এতবার অবাকের জিনিস তিনি দেখেছেন একদিনের মধ্যে, তার মনটা সত্যি কথা বলতে তার কাছে বারবার ফিরে যেতে ইচ্ছা করছে। বলছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! হয়তো ঠাকুর বই পড়েননি, কিন্তু বই অনেক শুনেছেন। আমি আগের দিন বলেছি সেটা, যে প্রচুর বই কিন্তু ঠাকুর শুনেছেন। আলোচনা তখন কিন্তু হতো, আর তখন যেটুকু আলোচনা হতো একদম খাঁটি আলোচনা হতো, কারণ মানুষের বুদ্ধি তীক্ষ্ণ ছিল এবং মানুষের মনে রাখার ক্ষমতা অনেক বেশি ছিল এখনকার তুলনায়। কি আশ্চর্য! আবার আসতে ইচ্ছা হচ্ছে। এই যে ইচ্ছা হচ্ছে, এইটা মাস্টারের সংস্কার। এইটা মাস্টারের সংস্কার। মাস্টারের বয়স তখন কত হবে? 25, 26, 27, 28। এইটা মাস্টারের সংস্কার। যে সংস্কারটা মাস্টারের কাজ করে গেছে, যেটা সে চাইছে সেটা সে পেয়ে গেল। নাহলে সে আসবে কেন? আসার ইচ্ছা হবে কেন? যেটা তিনি এতদিন চাইছেন, যে অন্য জায়গায় ব্রাহ্ম সমাজে টমাজে গেছেন বা অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের কাছে তিনি গেছেন, কিন্তু এরকমটা হয়নি, এরকমটা হয়নি। কিন্তু এখানে যেন ফিরে যেতে ইচ্ছা করছে, আবার আসতে ইচ্ছা করছে। আবার ইনিও বারবার বললেন আবার এসো, কাল কি পরশু সকালে আসবো। ঠাকুর মাস্টার বলছেন কাল কি পরশু সকালে আসবো। কি হলো? দ্বিতীয় দর্শন। এটা হলো মাস্টারের প্রথম দর্শন। মাস্টার সেদিন প্রথম এসেছিলেন। এটা তার প্রথম দর্শন। এইবার দ্বিতীয় দর্শন। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়, মানে জাস্ট রাত্রিবেলা বাড়ি গেছেন, খেয়েছেন, শুয়েছেন, নিজের কাজকর্ম করে উঠেছে, আবার সকালবেলা 8টার সময় ব্যাক টু দা প্যাভিলিয়ন, একদম ঠাকুরের কাছে ফিরে যেতে ইচ্ছা করছে। কিরম টান, যে কাল রাত্রিবেলা যে মানুষটাকে দেখে এলাম, সময় পেলাম না, আমাকে যেতে হবে সেখানে। সত্যি আমাদের এরকম টান হয় গুরুবাড়ি গিয়ে, যে রাত্রিবেলা ফিরে আসলাম, আবার সকালবেলা যাব, সেই জিনিস পাই? বিচার করতে হবে, সত্যি কি পাই? আর যদি ইচ্ছা করে আমরা যেতে পারি, সংসারের সব কাজ ফেলে যেতে পারি। মাস্টার চলে এসেছেন কিন্তু, মাস্টারেরও সব ছিল, সংসার, বিয়ে করেছেন, সব করেছেন। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়, ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখন একটু শীত আছে, তার গায়ে একটা মোলেস্কিনের র্যাপার, যাই হোক একটা মোটা চাদর টাদর হবে। মাস্টারকে দেখে, যেই দেখলেন সেই বললেন, আচ্ছা তুমি এসেছো, তুমি এসেছো, আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো খুব ভালো, এখানে বসো, এখানে বসো। ঠাকুর দাড়ি কামাতে যাচ্ছিলেন, নাপিত উপস্থিত, দাড়ি কামাতে বসলেন, মাঝে মাঝে মাস্টারের সাথে কথা কইলেন। কি অসাধারণ জায়গা! তিনি যে দাড়ি কামাচ্ছেন, মানে তার কাজ করছেন, তার মাঝেও মাস্টারের সাথে কথা বলতে হবে। এই না হলে ঈশ্বরের প্রতি টান, সময়ের মূল্য বোঝা। আমি আগেই বলেছি, আবারও বলছি, বারবার বলছি, এই জিনিসগুলোই শিক্ষার, এই জিনিসগুলোই শিক্ষার। খালি দীক্ষা মানে একটা মন্ত্র নিয়ে নেওয়া নয়, যে একটা মন্ত্র নিয়ে নিলাম আমার সব হয়ে গেল। কোনো মন্ত্র কোনো কাজ করেছে আজ পর্যন্ত? যে আপনি মন্ত্র জপ করেছেন, তাতে কি কাজ হয়েছে? শিক্ষা যদি আপনার না হয়, তাহলে আপনার মন্ত্র নেওয়া তো বেকার হয়ে যাবে। তারপর আবার আরো কথা আছে, মন্ত্র আবার গুরুদেবকে সিদ্ধ করতে হবে, যে এটা সিদ্ধ মন্ত্র হতে হবে, তারপরে তো কাজ। যাই হোক, এটা একটা ছোট্ট জিনিস নয়, ছোট্ট জিনিসের মন্ত্র নেওয়া নয় কিন্তু। তাই দেখুন কি বলছে, ঠাকুর কামাতে বসলেন, ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগলেন। পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কইবার সময় কেবল একটু তোতলা, কারণ
দাড়ি কামাচ্ছেন। এখন কামাতে কামাতে তিনি ওইরকম কথা বলছেন, একটু তোতলা। ঠাকুর মাস্টারকে বলছে, হ্যাঁ গা তোমার বাড়ি কোথায়? হ্যাঁ গা তোমার বাড়ি কোথায়? মাস্টার বলছেন, আগে কলকাতায়। ঠাকুর বলছেন, এখানে কোথায় এসেছো? বরানগরে বড়দিদির বাড়ি এসেছি। ঠাকুরের দক্ষিণেশ্বর থেকে অদূরবর্তী বরানগর খুব একটা দূরত্ব নয়। ঈশান কবিরাজের বাড়ি। ঠাকুর ঈশানকে চেনেন। ও, আমাদের ঈশানের বাড়ি। ঠাকুর বলছেন, হ্যাঁ গা। কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার কলকাতায় থাকতেন, কেশবও কলকাতায় থাকতেন, তাই বলছেন কেশবের বড় অসুখ হয়েছিল, কেশব কেমন আছে? মাস্টার বলছে, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। কেশব ভক্ত মানুষ, ঠাকুর খবর নিচ্ছেন ভক্তের। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত, মার কাছে কাঁদতুম, বলতুম, মা কেশবের অসুখ ভালো করে দাও, কেশব না থাকলে আমি কলকাতায় কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। মার কাছে কেশবের জন্য ডাব চিনি প্রার্থনা করেছিলেন যে কেশবকে ভালো করে দাও মা। কেন? আমি কলকাতায় গেলে কার সাথে কথা কব? অর্থাৎ ঠাকুর যেন একটু ওই কথা কওয়ার জন্য, মানে মনের মানুষ, প্রাণের মানুষ একটুখানি কেশবের মধ্যে খুঁজে পেতেন। কলকাতায় কথা বলার লোক নাই, অর্থাৎ ঠাকুর কথা বলার লোক কি নাই? সত্যি কথা বলার লোক নাই? গ্রাম্য বার্তা কথা বলার কত লোক, কিন্তু ঠাকুর যে কথা ভালোবাসেন, ঠাকুর যে কথা পছন্দ করেন, ঠাকুর যে কথা কইতে মানে দিবারাত্র পাগল হয়ে ওঠেন, সেই কথা কেশব একটু আধটু হলেও জানে, সেই কথার স্বাদ দেবে কেশব। তাই ঠাকুর বলছেন যে মায়ের কাছে ডাব চিনি মেনেছিলাম, কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব। তার মানে ডাব চিনি মানাটাও কিন্তু একটা কোনো নিজের স্বার্থের উদ্দেশ্যে নয়, ওই যে আমি তার সাথে কথা কব, কথা কয়ে নিজের পরাণ জুড়াবো, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার বলছেন, আজ্ঞা এইরকমই শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনিনি। কুক সাহেব খুব লেকচার দিচ্ছে, আমি তার লেকচার শুনিনি, আমি তার বিষয়ে বিশেষ কিছু জানি না। ঠাকুর বলছেন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মাক ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলো ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে, লজ্জা করে না? মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তার শ্বশুর বাড়িতে ফেলে রেখেছে। অনেক বকলুম, কর্মকাজ খুঁজে নিতে বললাম, তবে এখান থেকে যেতে চায়। ঠাকুর কতটা দায়িত্ববান। তুমি বিয়ে করেছো, বাড়িতে বউ আছে, ছেলে মেয়ে হয়েছে, বাবা মা আছেন, তুমি ছেড়ে দিয়ে এখানে কেন আসবে? ভগবান তোমাকে ফাঁকা করে দিয়েছেন? যদি ফাঁকা করে দেন, দুহাত ফাঁকা করে দেন, তুমি চলে এসো। কিন্তু ঠাকুর শিক্ষা দিচ্ছেন যে যতক্ষণ না তিনি ফাঁকা করে দেন, ততক্ষণ তুমি সংসার থেকে নিজে নিজে ছেড়ো না। তুমি বুঝতে পেরে যাবে তোমার পারিপার্শ্বিক অবস্থাটা দেখে, যে আমার সময় হয়েছে, আমার আর এখানে না থাকলেও চলবে। বুঝাতে পারছি? ঠাকুর কতটা দায়িত্ববান হয়ে ঠাকুর কথা বলছেন, যে তুমি এখানে এসেছো, মাক ছেলেকে, তোমার মাক ছেলেকে কি পাড়ার লোকে খাওয়াবে, মানুষ করবে, লজ্জা করে না? মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছো। সংসারের প্রতি কতটা দায়িত্ববান ঠাকুর, সংসার ত্যাগ করার কথা বলছেন না। তাই বলছেন যে যখন কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। বুঝতে হবে ঠাকুরকে, ঠাকুর যেমন আধ্যাত্মিক চেতনায় কথা বলছেন, তেমন সংসারকেও ফেলে দিচ্ছেন না। ঠাকুর সংসারকেও লক্ষ্য রাখছেন, যে পিতামাতার সেবা করবে, স্ত্রী পুত্রকে বিয়ে করেছে, তার দায়িত্ব আছে, অন্তত অন্তত ভাত কাপড় টুকুর তো জোগাড় করতে হবে। আর তাদের ছেড়ে দিয়ে তুমি এখানে এসে পড়ে থাকবে?
বাড়িতে সবাই আছে, বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে, তাদের ছেড়ে দিয়ে চলে যাব বৃন্দাবন? ফাঁকা করে দিয়েছেন তিনি, আদেশ দিয়ে দিয়েছে বাবা মা, সবার কাছ থেকে অনুমতি পেয়ে গেছি, জোর করে নয় তো। তাই সংসারে দায়িত্ব পালন করতে হয়, কারণ সংসারটা হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার জায়গা। সংসার হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়ার জায়গা। বনে যদি কেউ যায়, তার তো আর পরীক্ষা দেওয়ার জায়গা থাকলো না। কিন্তু সংসার হচ্ছে আমাদের টিচার, মায়া হচ্ছে আমাদের টিচার। সেই মায়া আমাদের সংসারে ধরে আমাদের শিখিয়ে পড়িয়ে ভালো করে পুড়িয়ে একদম কংক্রিট সোনা তৈরি করে। কমপ্লিট একদম সোনা তৈরি করে। কেন? তার কারণ হচ্ছে, যখনই ঈশ্বর এই সংসার তৈরি করলেন, তিনি সংসারে আমাকে রেখেছেন, তো তিনি তো একটা বিচার করে আমাকে ওই সংসারটায় দিয়েছেন। তাহলে আমি কে ছেড়ে যাওয়া? তিনি বিচার করে যেদিন ছাড়িয়ে দেবেন, তুমি বুঝতে পেরে যাবে, তোমার ইশারা চলে আসবে, তোমার আশেপাশে কেউ থাকবে না, তোমার বাবা মা চলে যাবেন, গত হয়ে যাবেন, তুমি বুঝতে পারবে যে আমার আর এখানে নিজের বলতে কেউ নেই, আমাকে এবার আমার চলে গেলেই ভালো। কিন্তু তুমি বুঝতে পেরে যাবে। কিন্তু যতক্ষণ আছেন ততক্ষণ সংসারের ডিউটি তো তোমাকে করতে হবে, করতেই হবে। রামপ্রসাদ বলছেন, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম, তাই তো ছেড়ে যেতে পারছি না। তাই ঠাকুর ফেরাচ্ছেন যে আমি এখানে থাকবো। যখন ছেলেটা এসে বলেছে, প্রতাপের ভাই এসে বলছে যে এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো, তাহলে এটা কি এরকম ছলনা করে হয়নি তো, যে কাজকর্ম নাই, ও ঠিক আছে ওখানে গেলে দুটো খাবার দাবার পাবো, বসে বসে থাকবো আর নাম জপ করতে থাকবো, চলবে, আমার দিনকাল তো চলছে, কোনো অসুবিধা নাই, ভালোই আছি, খেয়ে পড়ে আছি, বেশ পড়ছি, থাকছি, শুচ্ছি, আনন্দ করছি, ভালোই আছি, ভোগ রাগ হচ্ছে, সব ঠিক আছে। তাই ঠাকুর বলছেন যে এইরকম কপটামি করে ঘর ছেড়ে বৃন্দাবন এসে লাভ নেই, আমার কাছে এসে লাভ নেই। যেদিন সত্যিকারের বৈরাগ্য আসবে, ফল যেদিন পাকবে, সেদিন অটোমেটিক গাছ ছেড়ে দেবে, সেদিন আর গাছে থাকা লাগবে না। ফল যেদিন পেকে যাবে, অটোমেটিক গাছ ছেড়ে দেবে, সংসার বৃক্ষ, সেই বৃক্ষ অটোমেটিক তোমাকে ছেড়ে দেবে। তুমি তখন গিয়ে এসো, কপটামি করো না, ছলনা করো না। গোবিন্দ আমাদের সংসারে কেন পাঠালেন? তারই তো রচনা সংসার। কিসের জন্য? আমাদের শুধরানোর জন্য, আমাদের পরীক্ষা দেওয়ার জন্য। এই ধরুন আজকে আমি কারোর প্রতি ক্রোধ করে ফেললাম, খুব রাগ করে ফেললাম, এখন ওই রাগটা এসে গেল, এবার আমাকে ক্রোধ সংবরণ করতে হবে, আমি করতে পারলাম না, কালকে সেম আবার রাগ হলো, কালকে রাগটাকে একটু কন্ট্রোল করলাম, তাহলে এই যে আমি বারবার পরীক্ষা দিতে পারছি সংসারের মাঝখানে, এবং এটা দেখবেন ঘরের লোকেই আপনাকে সেই রাগিয়ে দেবে, বা সেই লোভের বস্তু চলে আসবে, বা এই সংসারেই হবে সব। কিন্তু যদি কেউ সংসার ত্যাগ করে বনে চলে যায়, সে কার ওপর রাগের, আহ, আজকে আমি রাগ করব না, বা আজকে আমি রাগের উপর পরীক্ষা, বা আজকে আমি কৃষ্ণ প্রাপ্তি করব, বা যে যেভাবেই সাধন করছে চলে যান। আমার কথা হচ্ছে যে ওই সংসারটা ছেড়ে দিয়ে যদি বনে চলে যায়, তাহলে পরীক্ষাটা কোথায় দেবে? পরীক্ষা দেওয়ার জায়গাটা কোথায়? সে বুঝবে কি করে আমার ক্রোধটা গেল? সামনের জন যদি আপনার রাগ তুলে দিল, খুব তুলে দিল, এবার আপনি তো বুঝতেই পারলেন না, কারণ বনে আছেন, কেউ তো রাগ তোলাননি, তোলানোর নেই, তাহলে আপনি কি করে সেখানে পরীক্ষা দেবেন? মূল কথাটা হচ্ছে এই, যে সংসার যতদিন না তোমাকে ফাঁকা করছে, কপটামি করে ছেড়ে বেরিয়ে এসো না, কোনো লাভ হবে না। আর যদি আসতে হয় 2-4 দিনের জন্য থাকো, থেকে
বা 20-25 দিন থাকো, বা তাদের সঙ্গে সেই আহ, আলোচনাটা করে নাও, করে নিয়ে মূলধন নিয়ে বাড়ি চলে যাও, সেখানে সাধন করো, সেখানে সাধন করো। ও বাবা, সময় অনেক হয়ে গেছে, আর আজকে এগোবো না, এখানেই আমরা পাঠ বিশ্রাম দেব। মোটামুটি আমরা দ্বিতীয় দর্শনে এসেছি, তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন। সেই দ্বিতীয় দর্শনের কথাবার্তা চলছে। মাস্টার মশাই একবার ঠাকুরের কাছ থেকে চলে গেছেন গতকাল রাত্রিবেলা, আবার পরের দিন সকালবেলা এসেছেন। এত টান, এত মানুষটাকে দেখে ভালো লেগে গেছে, যেন নিজের সমস্ত জিনিস পেয়ে গেছেন সেই জায়গায় এসে। তাই মাস্টার মশাই কিন্তু পরের দিন সকালবেলাতেই চলে এসেছেন, পারছেন না থাকতে, পরের দিন সকালেই চলে এসেছেন। তাই ঠাকুর এবার প্রতাপের ভাইয়ের কথা বললেন, ওখানে পারলেন, মাস্টারকে জিজ্ঞাসা করলেন কুক সাহেবের লেকচার টেকচার নিয়ে। তারপরে এসে তিনি সংসারে থাকার সিদ্ধান্ত দিলেন, যে যা করবে ভেবো না যে তুমি ওই সংসার ছেড়ে চলে আসবে আর তোমার সব সাধন হয়ে যাবে, এটা ভেবে নি। যদি হয় ঠিকঠাক পথে চলো, সংসারে থেকেই হবে। গীতা সারাটা জায়গায় কখনো বলেছেন সংসার ছেড়ে বেরিয়ে যাও? গীতা তো নিত্য সন্ন্যাসীর কথা বলে, গেও নিত্য সন্ন্যাসী। গীতা নিত্য সন্ন্যাসীর কথা বলছেন। গেও চ নিত্য সন্ন্যাসী জনদ্দেষ্টি নকাঙ্ক্ষতি। তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। জনদ্দেষ্টি নকাঙ্ক্ষতি, যার কোনো আশা নাই, কামনা নাই, কোনো হিংসা নাই। নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধাত প্রমুচ্যতে। তিনি নির্দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্বের মধ্যে থাকেন না। সুখং বন্ধাত প্রমুচ্যতে, বন্ধনকে বন্ধন, বন্ধন কিসের বন্ধন? আনন্দে তিনি জগৎ থেকে বেরিয়ে যান। নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধাত প্রমুচ্যতে। ভীষ্ম ক্যারেক্টারটা দেখুন, মহাভারতের, বুঝতে পারবেন। গীতাতে একবারও বলা আছে মাথা ন্যাড়া করো, মাথা ন্যাড়া করে বনে চলে যাও? বনে অপি দোষা প্রবোদন্তি রাগিনা। যারা মহান্ত মহৎগণ, মহাপুরুষগণ, তারা বলেছেন বনে পর্যন্ত দোষ হতে পারে। বন মানেই ভালো, ঘর মানেই খারাপ? ঘরে থাকা অনেক ভালো, দুর্গে থেকে লড়াই করা। ঘরে তুমি সবকিছু পাবে, খাওয়া দাওয়া সবকিছু পাবে, বনে গেলে হয়তো পেলে না, কষ্টের চোটেই জীবন শেষ হয়ে গেল। ঘরে একটা ছাদ পাবে, যেমন একটা সেনা সে তার দুর্গের ভেতর থেকে লড়াই করে, ঠিক সেরকম ঘরে থেকে তুমি সব কিছুর ফেসিলিটি পাবে। সেখানে আস্তে আস্তে অনাসক্তি নিয়ে আস্তে আস্তে ভজনের পথে এগিয়ে যাও, সাধনের পথে এগিয়ে যাও, ঈশ্বরীয় পথে এগিয়ে যাও, তোমার জন্য সুবিধা হবে। তাই বনে গেলেই সাধন হয় না, কারণ সংসারটা এমন একটা সুন্দর রচনা করেছেন গোবিন্দ, যে তিনি ওই সংসার আমাদের একদম টিচার, যে আমাকে প্রতি মুহূর্তে পুড়িয়ে পুড়িয়ে শিক্ষা দিয়ে আমাকে তৈরি করে নিচ্ছে। মায়া অন্য কিচ্ছু না, সে আমার টিচার, সে আমার টিচার। তাই আমি আবারও সেই শেষ করতে করতে আবার সেই শুরু হয়ে গেল। যাই হোক, ক্ষমা করবেন, আমি বেশি সময় নিয়ে ফেলছি। শুধু এটুকু বলি যে যদি কোথাও ভুল আলোচনা হয়, আবারও বলি, নিজের থেকে ছোট মনে করে ক্ষমা করে দিয়ে আমাকে সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যে জায়গাটায় ভুল করছি সেই জায়গাটা একটু ধরিয়ে দিয়ে আলোচনাটাকে সুন্দর করতে সাহায্য করবেন। আহ, আপনাদের কাছে এইটুকুই আহ, প্রাপ্তি। আর যদি ভালো লাগে, আলোচনা যদি সত্যি ভালো লাগে, যদি মনে হয় না এই কথাগুলোর দরকার আছে জগতে, এটাকে ছড়িয়ে দিন। আমি একা কত জায়গায় যাব, কত জনের কাছে যাব, সম্ভব নয় একা একা কাজ করা। আপনারা এটাকে ছড়িয়ে দিন। যদি এটাকে মনে হয় যে না, কথাগুলোর গুরুত্ব আছে, কথাগুলোর দরকার আছে, এইভাবে চললে আমরা এগোতে পারবো, সঠিক শিক্ষা এটাই, যদি মনে হয়, তাহলে একটু বিচার করুন, আশীর্বাদ করুন সবাইকে আমার
প্রণাম জানিয়ে আমি এখানে পাঠে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই, জয় গুরু হরি, জয় ঠাকুরমা স্বামীজি, জয় গুরু, জয় নিতাই, জয় নিতাই।